নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা রাজ। আমি এসে গেছি আরও নতুন দুটি ভৌতিক কাহিনী নিয়ে, যা শুনে আপনার গায়েও কাঁটা দিয়ে উঠবে। আজকে প্রথম ঘটনাটি পাঠিয়েছেন সুমন কর্মকার, আর দ্বিতীয় ঘটনাটি পাঠিয়েছেন দিব্যেন্দু শেখর ভট্টাচার্য। দুটো গল্পই দারুণ, একটা ভূত ছাড়ানো আর একটা শীতের আড্ডা। তো চলো, আজকের গল্প দুটো কিন্তু সত্যি কাহিল করার মতন। আশা করছি আজকের ভিডিও শেষ অবধি আপনারা সাথে থাকবেন। তো চলুন শুরু করি। আড্ডা তখন জমজমাট। নভেম্বর শেষ হতে চলল, এখনও শীতের দেখা নেই। অন্য বছর এই সময় লেপ কম্বল বেরিয়ে যায়, এবার এখনও ফ্যান চলছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের চক্করে আবহাওয়াটা কেমন যেন অদ্ভুতুরে হয়ে যাচ্ছে। এসব ভাবতে ভাবতে কখন যে কারখানার মোড় পেরিয়ে গেছি বুঝতেই পারিনি। সমবেত ডাকাডাকিতে সম্ভিত ফিরল। সোনাদার চায়ের দোকানে জমজমাট সান্ধ্য আসর চলছে। অরুণদা এক হাতে জ্বলন্ত সিগারেট আর এক হাতে ধোমায়িত চা নিয়ে মধ্যমণি হয়ে বসে। আমি এগিয়ে যেতেই রোষ কষায়িত নেত্রে বলল, কি ব্যাপার বলতো? এতগুলো মানুষ কখন থেকে ষাঁড়ের মতন চেঁচামেচি করছে, আর তোর কোনো ভ্রুক্ষেপই নেই? বলি, মনটা কোন দিকে থাকছে রে আজকাল? পাশে বসা বাবলুদা তাল মিলিয়ে বলল, না, এবার তোর বিয়েটা দিতেই হবে দেখছি। সবাই হেসে উঠল। আমিও চা সিগারেট নিয়ে বেঞ্চে বসে পড়লাম। একথা সেকথার পর এলো ভূত প্রসঙ্গ। অরুণদা ম্যানাদা বরাবরই ঘোর অবিশ্বাসী। এ যাবৎ ওরা ভূতের খোঁজে বেশ কিছু জায়গায় সাহসী অভিযানও চালিয়েছে। তার কয়েকটাতে আমারও সঙ্গী হওয়া সৌভাগ্য জুটেছে। সেই অরুণদাই হঠাৎ উল্টো সুরে গেয়ে উঠল, যাই বল ভাই, ভূত নিয়ে অতখানি দুচ্ছাই করা কিন্তু ঠিক না। আমি তো বেশ অবাক। আর কি করে বললাম, সে কি গো, তোমার শরীর ঠিক আছে তো? ম্যানাদা আমার দিকে ফিরে বলল, কেন, তোর কি এখনো বিশ্বাস হয় না? এখনো? শেষে এখনোটাতে একটু মাত্রাতিরিক্ত জোর দিল। কেমন যেন চমকে গেলাম। ম্যানাদার চোখগুলো ঠিক স্বাভাবিক লাগছে না। হেসে বললাম, এখনো মানে? হঠাৎ কি হলো, এরকম বলছো কেন? বলার সাথে সাথেই সবাই গল্প থামিয়ে আমার দিকে তাকালো। পাশে বসা অরুণদা, চায়ের দোকানি সোনাদা, বাবলুদা সবাই স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে। সাথে সাথেই আমার পাগুলো জমে গেল। গ্লোবাল ওয়ার্মিংয়ে বুড়ো আঙুল দেখিয়ে টেম্পারেচার এক ধাক্কায় ৩-৪ ডিগ্রি নেমে গেল। চারপাশে অদ্ভুত একটা কুয়াশা। একে একে সব মনে পড়ছে। অরুণদা তো ৩ বছর আগেই মারা গেছে করোনাতে। বাবলুদাকে সাপে কেটেছিল। হাসপাতাল নিয়ে যেতে যেতেই সব শেষ। মেয়েটা পালিয়ে বিয়ে করতে ম্যানাদা গলায় দড়ি দিয়েছিল। দেশলাই কারখানাটা উঠে যাওয়ার পর আর খদ্দের জুটেনি। ধারে জর্জরিত হয়ে সোনাদা গায়ে আগুন দিয়েছিল। একটা রাতের মধ্যে দোকান সমেত সবটা পুড়ে ছাই। এদের প্রত্যেকের মৃত্যুতে আমি শ্মশানে গিয়েছিলাম। এই আড্ডাটা আর বসে না, কারণ এই আড্ডার আমি ছাড়া আর কেউই বেঁচে নেই। প্রচণ্ড ভয় চোখ দুটো বন্ধ করে ফেললাম। এমনি একসা হয়ে ঘুমটা ভেঙে গেল। গলাটা শুকিয়ে কাঠ। পাশে রাখা জলের বোতলের প্রায় সবটা গলায় ঢেলে নিলাম। মোবাইল স্ক্রিন অন করলাম। রাত ৩টে। আর ঠিক তখনই দরজার একদম পাশে অরুণদার ধীর অথচ স্পষ্ট গলা পেলাম, কিরে চল, বেরোবি না? বন্ধুরা, আজকের এই প্রথম ভূতের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নতুন হয়ে থাকলে আগে ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে সমস্ত নতুন ভিডিওর প্রথম নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আজকের গল্প দুটো কিন্তু দারুণ জমজমাটি।
তাই ভিডিওটা শেষ অবধি পাশে থাকবেন। চলুন আজকের দ্বিতীয় ঘটনায়। আজকের দ্বিতীয় ঘটনা বা ভৌতিক কাহিনীটি পাঠিয়েছেন দিব্যেন্দু শেখর ভট্টাচার্য। তিনি যেমনভাবে লিখে পাঠিয়েছেন আমি কিন্তু ঠিক তেমনভাবেই পাঠ করে শোনালাম। ভুল ত্রুটি মার্জনা করিবেন। তখন অনেক ছোট, ক্লাস 5 কিংবা 6-এ পড়ি। থাকি মেমারিতে। মেমারি একটা বড় গঞ্জ টাইপের জায়গা। স্টেশন আছে, জিটি রোড আছে, সিনেমা হল আছে, ছেলেদের আর মেয়েদের স্কুলও আছে। অথচ যানবাহন বলতে শুধু রিক্সা। যেটা নেই সেটা হলো নদী। গঙ্গায় চান করতে হলে যেতে হবে সেই ত্রিবেণী। মায়ের শখ হলো গঙ্গা চান করার। অতএব মা বাবার সঙ্গে আমি চললাম ত্রিবেণী। মেমারি থেকে ত্রিবেণী যাবার সহজ রাস্তা হলো ট্রেনে মেমারি থেকে মগরা, তারপর হাঁটা বা রিক্সা। মা হাঁটতে পারে না বলে রিক্সা করা হলো। ত্রিবেণীতে আমার ঠাকুরমার এক শিষ্য থাকতেন, তার বাড়িতেই ওঠা হবে। রাতটা সেখানে কাটিয়ে পরদিন সকালে স্নান করে বিকালে বাড়ি ফিরে আসার কথা। বেলা 12টা নাগাদ আমরা সেখানে পৌঁছালাম। বাবা যেহেতু গুরুপুত্র সেই জন্যে আলাদা খাতির। আমার ঠাকুরদা কোনো অব্রাহ্মণকে মন্ত্র দিতেন না। যাদের বাড়িতে উঠেছি তারাও ব্রাহ্মণ। অতএব মায়ের আলাদা রান্নার ব্যবস্থা করার দরকারই হয়নি। মা আবার কোনো অব্রাহ্মণের ছোঁয়া খেতেন না। এদিকে আমার বাবার কাছে ব্রাহ্মণ, চণ্ডাল, হিন্দু, মুসলমান কোনো ভেদাভেদ ছিল না। তাই বাবার সব জাতিরই শিষ্য ছিল। যার যেমন দরকার তাকে সেই রকম মন্ত্র দিতেন। কাউকে শিবের মন্ত্র তো কাউকে ভৈরব মন্ত্র, কাউকে কালীর মন্ত্র তো কাউকে ধনদা মন্ত্র। বলতেন সব রোগ কি এক ওষুধে সারে? আলাদা আলাদা রোগের আলাদা আলাদা ওষুধ। উনি খুবই ভালোভাবে জানতেন ধর্ম একটা মানসিক বিকার। অতএব তার ওষুধও বিকারের মাত্রা অনুযায়ী হবে। যাই হোক, এইসব বোঝার বয়স তখনও হয়নি। বাবাকে বোঝাও মুশকিল ছিল। খুব ভক্তি ভরে পূজা করে উচ্চস্বরে মন্ত্রপাঠ করে উঠতেন। সেই সব মন্ত্র সাধারণ পুরোহিতরা জন্মে শোনেনি। যেমন উচ্চারণ তেমনই মেঘ মন্ত্রস্বর। লোকে এমনিতেই ভক্তিরসে আপ্লুত হয়ে যেত। যজমানেরা প্রণামী দিয়ে চলে গেলে মায়ের হাতে টাকাগুলো তুলে দিয়ে বলতেন সারা দিনটা নষ্ট হলো। আবার আতপ চালগুলো নিতে ভুলতেন না। বাড়িতে 3-4টে গরু বাছুর খাবে। এত কথা বললাম এই জন্যে যে ভূতের সঙ্গে এর একটা ডাইরেক্ট যোগাযোগ আছে। পুজোর আসনে বসলে বাবার মুখ দিয়ে লাভাস্রোতের মতন সংস্কৃত শব্দ বেরোতো। ফর্সা মেয়েধীন চেহারা, মাথায় যতদূর চোখ যায় ধুধু মরুভূমি, কপালে বিশাল রক্তচন্দনের টিকা, মাঝে মাঝেই গাল বাজিয়ে বম বম ধ্বনি। আমরাই চিনতে পারতাম না। ওখানে গিয়ে পৌঁছেই শুনি ওদের বিধবা পিসির ভর হয়েছে। ভর হয়েছে মানে ওর দেহে কোনো দেবতা বা প্রেত আশ্রয় নিয়েছে। মহিলাটি উঠানে ঠ্যাং ছড়িয়ে বসে চুল এলো করে মাথা বাঁ দিক থেকে ডান দিকে আবার ডান দিক থেকে বাঁ দিক করছেন। মুখ দিয়ে ফেনা কাটছে। বিভৎস দৃশ্য। বাড়ির লোকজন, পাড়া প্রতিবেশী ভিড় করে দাঁড়িয়ে আছে। আমরা সেই সময় হাজির হওয়ায় গৃহস্বামী কিছুটা বিব্রত হলেন। তার স্ত্রী এসে মাকে ঘরে নিয়ে গেলেন। বাবা বারান্দায় বসে মৌজো করে একটা সিগারেট ধরালেন। আমাদের নিয়ে কারোর বাড়িতে গেলে সেখানে পৌঁছেই বাবা প্রথমেই একটা মিষ্টির দোকানে নিয়ে গিয়ে পেট ভরে খাইয়ে দিতেন। কখন কী রকম আপ্যায়ন হবে তা তো জানা নেই। অভ্যেসটা আমার এখনও রয়ে গেছে। যাই হোক, আমি গেলাম ভর দেখতে। আমার মা ভীষণ রাশভারী মহিলা ছিলেন। অন্য মহিলারা তার কাছে ঘেঁষত না। মা আমার বাবার ঠাকুরদার মন্ত্রশিষ্যা ছিলেন। তার কাছে বেদ বেদান্ত, মন্ত্রতন্ত্র, পুরাণ পাঁচালী সব পড়েছিলেন। ভরচর এসব ব্যাপারে কোনো আকর্ষণ ছিল না। অত উৎসুক মানুষজনের মাঝখানে দুটি নিরাসক্ত নির্বিকার প্রাণী, আমার বাবা এবং মা। হঠাৎ শোরগোল উঠল, এসেছে এসেছে। কে এসেছে দেখার জন্যে মুখ ঘোরাতেই দেখি জটাধারী এক সন্ন্যাসী। তাকে ডেকে আনা হয়েছে অপদেবতাকে ছাড়ানোর জন্যে।
সে মাটিতে বসেই বোমকালি বলে এক হাঁক। তাকে দেখলাম সবাই চেনে। সে হঠাৎ করেই আমার দিকে তাকিয়ে দেখল একটা নতুন মুখ। মুখ দিয়ে বিচিত্র শব্দ করে সে আমায় চেপে ধরে বলল, পেয়েছি পেয়েছি, আজ আমার হাত থেকে কোথায় পালাবি তুই? এসব শুনে ও মা বলে যেই চেঁচিয়ে উঠেছি, সঙ্গে সঙ্গে নিরাশক্তি ত্যাগ করে সে তপ্ত কাঞ্চন বর্ণা মহামায়া প্রলয়ঙ্কারী রূপে আবির্ভূতা হলেন। 3-4 সমবেত দর্শককে বাহুবলে দূরে নিক্ষেপ করে সেই সন্ন্যাসীর জটা হস্তে আকর্ষণপূর্বক ভূপাতিত করে মেঘ গর্জনে গালাগালি দিয়ে বলে উঠলেন, তোর এত সাহস যে তুই আমার ছেলের গায়ে হাত দিস? এই দে তো লাঠিটা, হারামজাদার ভূত আমি আজ ছাড়াবো। সে ততক্ষণে আমার হাত ছেড়ে দিয়ে মায়ের পায়ে পড়ে গিয়ে কাতর স্বরে বলে চলেছেন, ভুল হয়ে গেছে মা, কালো পানা ছেলে দেখে ভাবলাম বাগদিদের ছেলে। দেবতার অংশ জানলে কি হাত লাগাতাম মা? মাপ করে দাও মা এবারের মতো। আমিও মা তোমারই সন্তান। মায়ের ওই ভৈরবী মূর্তি দেখে এদিকে ভরও শেষ। সেও দিব্যি সেরে উঠেছে, প্রেত হাওয়া হয়ে গেছে। সেদিন মাও প্রণামী পেয়েছিলেন শখানেক টাকা, শুধু বাবাই একটু মুষড়ে পড়েছিলেন। বন্ধুরা, আজকের এই দুটি কাহিনী আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে সমস্ত নতুন ভিডিওর প্রথম নোটিফিকেশন সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায়। ও হ্যাঁ, যদি আপনাদের জীবনে ঘটে থাকা কোনো ভৌতিক ঘটনা বা শোনা কোনো কাহিনী থাকে তো অবশ্যই লিখে পাঠাতে পারেন আমার স্ক্রিনে আসা ইমেল অ্যাড্রেসে বা আমার ফেসবুক পেজে। তো চলো টাটা, বাই বাই, স্টে ব্লেসড, বি হ্যাপি।